হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো? কল কমছে তোমার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা? ভালো স্যার। ভালো না? জি স্যার। মানে আমরা যে স্টাডি করতেছি ম্যানেজমেন্টের ওয়াশ ম্যানেজমেন্টের উদ্দেশ্য কি আসলে? আসসালামু আলাইকুম স্যার। এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, যে বিভিন্ন ওয়েতে সে পলিউশন করে সয়েল, এয়ার, ওয়াটার। এই জন্য এই পলিউশন রোধ করার জন্য we have to select the proper management system. এটা গেল ইন্ট্রোডাক্ট। তারপরে মানে ওই কম্পোস্টিং দুইটা সেশনে কি হয়েছে তোমাদের? জি স্যার, কম্পোস্টিংটা হয়েছে স্যার। কম্পোস্টিং বায়োগ্যাস প্রোডাকশন দুইটা সেশনেই হয়েছে। আমাদের সেকশনে হয় নাই স্যার বায়োগ্যাস প্রোডাকশন। স্যার, কম্পোস্টিং এর পরে ভার্মি কম্পোস্টিং শুরু হয়েছিল লকডাউনের আগে। হ্যাঁ, ভার্মি কম্পোস্টিং এবং ভার্মি কম্পোস্টিং এটা কি দুইটা সেশনে হয়েছে? আমাদের ভার্মি কম্পোস্টিং পড়াইছিলেন। শুরু হয়েছিল আর কি। শুরু হয়েছে। আর ভার্মি কম্পোস্টিং এর উপরে স্যার একটা ক্লাস হয়েছিল লকডাউনের আগে। আচ্ছা, আর প্রিন্সিপালস বায়োগ্যাস প্রোডাকশন এটা হয়নি? না স্যার, এটা হয়নি স্যার। শুধু বায়োগ্যাস কাকে বলে এই ব্যাপারটা বলা হয়েছিল। আচ্ছা, তাহলে আমি একটা টোটাল বায়োগ্যাস এবং মানে জাস্ট একটু রিমাইন্ড করা কম্পোস্টিং ভার্মি কম্পোস্টিং কি এক নজরে আমরা একটু দেখে নিব। আর মূলত বায়োগ্যাস প্রোডাকশনের প্রিন্সিপাল এবং মেকানিজম নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। স্লাইডটা খুঁজে নিচ্ছি। তোমরা স্লাইডটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হলো আমাদের একদম সেই শুরুর ক্লাসে আমরা বলেছিলাম যে এই ম্যানিউর মানে আমাদের যে ওয়াস্ট ম্যাটেরিয়ালস এটি হলো একটা হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল। যদি যত্রতত্র আমরা ফেলে রাখি, এখানে সেখানে ফেলে দিই, অথবা ইটস এ ভ্যালুয়েবল রিসোর্স, হ্যাঁ, ইফ উই প্রপারলি ম্যানেজ ইট। প্রপারলি ম্যানেজমেন্ট ব্যবস্থার মধ্যে যদি আমরা এটিকে ইউটিলাইজ করি তাহলে ইটস এ ভ্যালুয়েবল রিসোর্স, আদারওয়াইজ ইটস এ হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালস। হ্যাঁ, এটা তোমাদের
জানা আছে। হ্যাজার্ডাস কিভাবে? এগুলি এমিট করে, এগুলি এমিশন করে, মিথেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, মিথাইল, হ্যাঁ এটা মিথাইল মার্কিপটাম, তারপর ট্রাইমিথাইল সালফাইড। এগুলো হলো যে অ্যানিমেল যখন মারা যায়, যখন কার্কাস ডিকম্পোজ হয়, তখন এই সালফার কন্টেনিং গ্যাসগুলি এমিশন হয়, যেটা দুর্গন্ধ সৃষ্টি করে। দুর্গন্ধ সৃষ্টির জন্য দায়ী হলো সালফার কন্টেনিং হাইড্রোজেন সালফাইড, ডাইমিথাইল সালফাইড, ট্রাইমিথাইল সালফাইড, মিথাইল মার্কিপটাম এগুলো। আর অডরলেস মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, এগুলো অডরলেস, অ্যামোনিয়া গন্ধহীন। আর এই যেগুলি আবার গ্রিন হাউস গ্যাসও এরা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী, আবার দুর্গন্ধ সৃষ্টির জন্য দায়ী। এইভাবে এরা বাতাস নষ্ট করে, পানি নষ্ট করে, তোমরা জানো, ইউট্রোফিকেশন করে, সয়েল পলিউশন হয়, এগ, প্যারাসাইট, লার্ভা, উইড সিডস, প্যাথোজেন, এগুলি হেভি মেটালস, এগুলি গোবরের মাধ্যমে সয়েলে ট্রান্সফার হয়, ফলে সয়েল পলিউশন হয়। এইগুলো মানে মূল কথা। এখন বায়োগ্যাসটা কি? বায়োগ্যাস আমাদের যে ওয়াস্টগুলি রিসোর্স, কিভাবে রিসোর্স? কারণ আমরা এখান থেকে পেতে পারি কম্পোস্ট, কম্পোস্ট ইজ রিসোর্স, ভার্মি কম্পোস্ট ইজ রিসোর্স, বায়োগ্যাস ইজ রিসোর্স। তারপরে আছে স্ট্রোভাইট, ম্যাগনেসিয়াম, অ্যামোনিয়াম ফসফেট ইজ রিসোর্স। আমরা স্ট্রোভাইট পেতে পারি ফ্রম ওয়াস্ট ওয়াটার, অ্যানিমাল ওয়াস্ট ওয়াটার। এই জন্য এগুলি রিসোর্স। এখন বায়োগ্যাসটা কি জিনিস? বায়োগ্যাস ইজ মিক্সচার অফ মিথেন এন্ড কার্বন ডাই অক্সাইড। It's nothing, biogas is nothing but mixture of methane and carbon dioxide. তো বায়োগ্যাসের এটি হলো একটা মানে ডিমেরিটস, যার সঙ্গে কার্বন ডাই অক্সাইড থাকে। আমরা তো জ্বালানি হিসেবে ইউজ করতে চাই মিথেনকে, কিন্তু জ্বালানি হিসেবে কার্বন ডাই অক্সাইড হলো একটা সবচেয়ে খারাপ জিনিস, সে আগুনকে নিভিয়ে দেয়। আর মিথেন কি হয়? জলে। এই তোমরা যেখানে সাউন্ড আছে, যে সাউন্ড আমাদের জন্য সুখকর নয়, সেই সাউন্ড তোমাদের বন্ধ করতে হবে। নিজ দায়িত্বে তোমরা মিউট করো। মিথেন এবং কার্বন ডাই অক্সাইড মিক্সার। এখানে দেখছো তোমরা মিথেন প্রায় 60 to 70%, আর কার্বন ডাই অক্সাইড হলো 30 to 40%। তো যেই বায়োগ্যাসের মধ্যে 30% মিথেন থাকে, এটি সবচেয়ে ভালো বায়োগ্যাস, ভালো কোয়ালিটির বায়োগ্যাস। আর কার্বন ডাই অক্সাইড পার্সেন্টেজ যত বাড়বে, তো ওইটার কোয়ালিটি আস্তে আস্তে কমতে থাকে। এটার সাথে তোমরা একটা কম্পারেটিভ মানে করতে পারো, স্টাডি করতে পারো, যে আমরা যে গ্যাস দিয়ে রান্না করি, এটি হলো ন্যাচারাল গ্যাস। যেমন মনে করো আমাদের পাইপলাইনের মাধ্যমে হোক বা সিলিন্ডারের মাধ্যমে হোক, যে গ্যাসটা আমরা পাই, এটি তিতাস থেকে আসে, প্রাকৃতিক গ্যাস, ন্যাচারাল গ্যাস। এর মধ্যে মিথেন ইজ মোর দেন 95%, প্রায় 100-র কাছাকাছি মিথেন। 95, 96, 97, 98% মিথেন থাকতে পারে, থাকে আর কি। এই জন্য এটি খুবই ইফিসিয়েন্টলি মানে কি হয়, রান্না করতে পারে। বার্নিং এফিসিয়েন্সি অনেক হাই। দেখবা এর যে ফ্লেমটা হলো ব্লুইশ ফ্লেম, হ্যাঁ, এবং মানে কম সময়ে রান্না করে ফেলতে পারে। পাতিল নিচে কখনো কালচে দাগ করবে না। বাট বায়োগ্যাস কি হয়? বায়োগ্যাসের ক্ষেত্রে দেখা যাবে যে একটু লালচে কালারের আগুন, ফ্লেমটা হবে রেডিশ, আর কি হবে? পাতিলের নিচে একটু কালচে দাগ করে দেবে। এটা ডিউ টু কার্বন ডাই অক্সাইড, ডিউ টু কার্বন যখন বার্নিং হয়, তো এখানে ওই যে ব্ল্যাক কার্বন জমা হয় পাতিলের নিচে। আর এর বার্নিং এফিসিয়েন্সি লো এই জন্যই, যেহেতু এখানে কার্বন ডাই অক্সাইড থেকে, কার্বন থেকে। এই জন্য আমরা যদি গ্যাসকে পিউরিফাই করতে পারি, পিউরিফায়ার থাকবে, একদিকে চলে যাবে মিথেন, আরেকদিকে কার্বন ডাই অক্সাইড। তখন কি হবে? আমাদের যে রান্নার এফিসিয়েন্সি, বার্নিং এফিসিয়েন্সি, এটি বেড়ে যাবে, শুধুই মিথেন থাকবে। হ্যাঁ, শুধুই মিথেন দিয়ে যখন আমরা রান্না করবো, দ্রুত রান্না হয়ে যাবে। আর কি পাবো আমরা? কার্বন ডাই অক্সাইড। এটিকে আবার ক্যাপচার করবো, কার্বন ডাই অক্সাইড ক্যাপচার করে তার কাজে আমরা লাগিয়ে দিই। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড কাজ হলো আগুনকে নিবানো। আমরা এটি
বোতলজাত করে রাখবো, সময়ে ইউটিলাইজ করতে পারবো, মানে কোনো কিছুই ফেল না না। এরকম প্রবাদ আছে না, যেখানে দেখি চাই ওরাই দেখো। আমরা তো ওয়ার এমনি এটি বর্জ্য আসলে, কিন্তু এই বর্জ্যের মধ্যেও কোনো কিছুই ফেল না, এটা ছাইয়ের চেয়েও খারাপ। ছাইটা তো অনেক ভালো জিনিস, আমাদের কবিগুলো যে বলছে ছাইয়ের কথা, ছাই অনেক ভালো জিনিস। তার তুলনায় গোবর, বিষ্ঠা, গরুর বিষ্ঠা, মানুষের বিষ্ঠা, হাঁস মুরগির বিষ্ঠা, কুকুরের বিষ্ঠা অনেক খারাপ জিনিস, অনেক দুর্গন্ধ। ছাইয়ের দুর্গন্ধ নাই, এটার দুর্গন্ধ। এরপরেও এটি অনেক ভালো। প্রত্যেকটা জিনিস থেকে আমরা রিসোর্স পেয়ে যাচ্ছি। কার্বন ডাইঅক্সাইড পাবো, সেটিকেও আমরা কাজে লাগিয়ে দেবো। মিথেন পাবো, কাজে লাগাবো। আচ্ছা, এখানে একটু ধাপগুলি আছে, পরবর্তী স্লাইডটা দেখো। আচ্ছা, ওই স্লাইড পরে দেখো। এখানে আছে সোর্স অফ বায়োগ্যাস, কোন কোন জিনিস থেকে আমরা বায়োগ্যাস পেতে পারি। এটা যে লিস্টটা আছে এখানে, আসলে সব ধরনের বায়োমাস, অ্যানিমেল ডাং হতে পারে, যত অ্যানিমেল আছে প্রত্যেকের ফিসিস, বিষ্ঠা, এই সবগুলি থেকে আমরা গ্যাস পাবো, কারণ এগুলো বায়োমাস। বায়োমাসের মধ্যে কি থাকে? সেলুলোজ, সেলুলোজ, ফাইবার, প্রোটিন, হ্যাঁ, তারপর ফ্যাট, ওয়াক্স, এই যত সমস্ত জিনিস আছে, মানে অ্যানিমেল যে জিনিসগুলি খাদ্য হিসেবে গ্রহণ করে, আমরা যে জিনিস খাই তারই তো উচ্ছিষ্ট আমাদের মানে ফিসিস সঙ্গে বের হয়ে আসে। আমরা গরুকে খড় ঘাস খাওয়াই, ফাইব্রাস ম্যাটেরিয়ালস দিই, রুমিনেন্ট অ্যানিমেল, কাজেই তার মেনুর মধ্যেও ফাইব্রাস পার্ট বেশি থাকে, ফাইব্রাস বেশি থাকে। আর যেটা নন রুমিনেন্ট, যেমন আছে পোলট্রি, চিকেন, পোলট্রি, পিগ, ডগ, এইগুলির যে ফিসিস, এর মধ্যে ফাইব্রাস পার্ট কম থাকে, যেহেতু ফিডে ফাইব্রাস পার্ট কম। ফিড যেহেতু কনসেন্ট্রেটেড ফর্মে থাকে, কাজেই তাদের মেনুর মধ্যেও ফাইব্রাস পার্ট কম থাকবে, কনসেন্ট্রেটেড পার্ট বেশি থাকবে। হ্যাঁ, আসলে ফিসিসের নেচার অ্যাকর্ডিং টু ফিড। যে ধরনের, যদি তুমি প্রোটিনাস ফিড বেশি খাও, দেখবা এর মধ্যে পায়খানার দুর্গন্ধ বেশি। কেন? প্রোটিনের মধ্যে থাকে সালফার কন্টেইনিং অ্যামিনো অ্যাসিড, সিস্টিন, মিথিওনিন। হ্যাঁ, এই সালফার কন্টেইনিং বেশি থাকার কারণে, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন বেশি থাকার কারণে তার মধ্যে সালফার কন্টেইনিং অ্যামিনো অ্যাসিড বেশি। আবার যখন ডিকম্পোজ হয়ে আসে, এই সালফার কন্টেইনিং ম্যাটেরিয়ালস থাকে, আবার এরা যখন এমিশন হয়, এই দুর্গন্ধযুক্ত এমিশন আমরা পাই। এই জন্য দেখবা তোমাদের হলে যখন ফিশ খাওয়া হয়, প্রচুর প্রোটিন তোমরা কনজিউম করো, দেখবো যে গন্ধ বেড়ে গেছে। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রেই। গরু ছাগল শুধু ঘাস খায়, মানুষও, যে সমস্ত মানুষ শাকসবজি বেশি খায়, তাদের দেখবা যে এক্সক্রিটার মধ্যে দুর্গন্ধ কম, আর বেশি প্রোটিন বেশি দুর্গন্ধ। এই জন্য দেখবা যে গরুর যে একবারে ছোট্ট ইনফ্যান্ট, মানে কাফ, সেই কাফ শুধুই দুধ খেয়ে বেঁচে থাকে, সেই কাফের যে দেখবা যে বিষ্ঠা, সেটি মানুষের মতো। আর বড় ডমিনেন্ট যেগুলি আছে, যারা অ্যাডাল্ট, খড় ঘাস খাচ্ছে, ফাইব্রাস ফিড খাচ্ছে, ওই আস্তে আস্তে কাউডাং যেটা দেখবো, কাউডাং এর মধ্যে গন্ধ কম। এইটা ডিউ টু প্রোটিনের কম বেশির কারণে এটি হয়েছে। তারপরে স্লটার হাউস ওয়াস্টেজ, ফার্মেড ম্যানিউর, এগ্রিকালচারাল ক্রপ রেসিডিউ, ট্রি লিভস, মিউনিসিপাল সলিড ওয়াস্টেজ, ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্টেজ যেমন সডা, তারপরে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি থেকে যে সমস্ত ওয়াস্টেজ পাই, তারপরে কিচেন ওয়াস্ট, ভেজিটেবল পিলস, এই যত আছে ওয়াস্ট ফুড ম্যাটেরিয়ালস, যত বায়োমাস, যত অপদ্রব্য, যত ডেব্রিস, we can utilize, আমরা গ্যাস পেতে পারি। আচ্ছা, তোমরা কি আমার কথা সবাই শুনতে পাচ্ছ? ক্লিয়ার নাকি সমস্যা? শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে। এটা একটা কম্পোজিশন দেয়া আছে, যে আসলে ম্যানুয়ারের কম্পোজিশন আসলে সেম। এখানে শুধু কার্বোহাইড্রেট পোর্শনে ফাইব্রাস পার্টে কম বেশি হয়, একবার যে ফ্রুট ফাইবার যেটি, এটি কম বেশি হচ্ছে, যেটি নন রুমিনেন্ট, এই 20 বা 15, চিকেন এবং দেখো থেকে নন রুমিনেন্ট, তো ফ্রুট ফাইবার 20, 15, কিন্তু কাউ বা ক্যাটেল 40, ফ্রুট ফাইবার 40, হ্যাঁ, 40-এর মতো। তো এই জন্য রুমিনেন্ট অ্যানিমেলের
ফিসিসের মধ্যে ফাইব্রাস পার্ট বেশি থাকবে আর বাদ বাকি মোরলেস সেম। আর এগুলি ফিডের কম্পোজিশন, এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলি আমাদের ফিডেও থাকে, এগুলি ফিসিসেও থাকবে সেম কম্পোজিশন। জাস্ট এই খুবই মানে ভেরিয়েশনটা খুব অল্প, কারণ খড় গাছছে আমরা খাওয়াই। খড় কত পার্সেন্ট ডাইজেস্ট হয়? খড়ের ডাইজেস্টিবিলিটি অনলি 35 to 40%। 30 to 40%। এই জন্য একেবারে কম হজম হয়। বাদ বাকি তোমার ফিসিসে অ্যাজ ইট ইজ চলে আসে। শুধু চিউইং এর ফলে, কাটিং, চিউইং এইগুলির ফলে ওই সাইজ ছোট হয়ে আসে, তোমার সাইজটা ছোট হয়, কিন্তু ওই ফাইব্রাস পার্ট এগুলি একই ধরনের। এখন আমরা যে বায়োগ্যাস তৈরি করবো, কি বেনিফিট? বেনিফিট হলো আমাদের রান্নার কাজে হেল্প করতেছে সরাসরি। ইটস এ ফুয়েল, বায়োগ্যাস ইজ এ ফুয়েল। আর যখন এই ফুয়েলটাই এই রাস্তায় আসো, হোন্ডায় আসো, ইউজ করো, সাউন্ড বন্ধ করো। যখন কমার্শিয়ালি প্রডিউস হয় বায়োগ্যাস, তোমরা একটা কমার্শিয়াল ফার্ম যখন তোমরা বায়োগ্যাসের আওতায় নিয়ে আসতে পারবা, যদি ডেইরি ফার্ম হয়, বিফ ফ্যাটনিং ফার্ম হয়, যেখানে 100, 200, 300 গরু আছে, অথবা তুমি কোনো কমার্শিয়াল পোল্ট্রি ফার্মের সঙ্গে বায়োগ্যাস যদি কানেকশন করতে পারো, 1000 লেয়ার, 2000 লেয়ার, 10,000 লেয়ার, 1 লক্ষ ব্রয়লার, 1 লক্ষ বার্ডের একটা ফার্ম, হিউজ অ্যামাউন্টস অফ ম্যানিউর হবে। এই ম্যানিউরকে তুমি যখন ডাইজেস্টারে নিয়ে আসতে পারবা, বড় ডাইজেস্টার লাগবে, তখন ডাইজেস্টারের ক্যাপাসিটি কেমন হয়? ইট ডিপেন্ডস অন আওয়ার ক্যাপাসিটি। আমার যদি ক্যাপাসিটি কম হয়, আমি ডাইজেস্টার ছোট বানাবো। মনে করো আমার 3টা গরু আছে, 4টা গরু আছে, আমি হোম টাইপ ডাইজেস্টার তৈরি করবো আমার পরিবারের জন্য বা আমার বাড়ির জন্য। ছোট আকারের ডাইজেস্টার হবে। আর যদি মনে করো আমার প্রচুর অ্যানিমেল আছে, তখন আমি করবো কমার্শিয়াল বিশাল সাইজের বায়োগ্যাস ডাইজেস্টার তৈরি করবো। আর মনে করো গরু আছে অনেক, ডাইজেস্টার করলে ছোট, এটা হবে না। আর গরু কম, বিশাল ডাইজেস্টার করলে এটাও হবে। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর নিড, মানে তোমার যা আছে সেটার উপর ভিত্তি করে ব্যবস্থা নিতে হবে। যখন কমার্শিয়ালি করবো তখন তৈরি হবে ইলেকট্রিসিটি। কমার্শিয়াল বায়োগ্যাস ডাইজেস্টার থেকে, বায়োগ্যাস প্ল্যান্ট থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করা যায়। সেক্ষেত্রে যে বায়োগ্যাস জমা হবে, ডেইলি যে বায়োগ্যাস হবে, সেটা আমরা ওটিকে রিজার্ভারে জমা করে রাখবো, বড় বড় সাইলোতে গ্যাস জমা করবো। এবং এখানে সিরিজ অফ সাইলোস থাকবে, সাইলো 1, 2, 3, 4, 5, বিশাল বড় বড় সাইলো। এগুলিতে গ্যাস জমা হবে, প্রচুর গ্যাস যখন জমবে তখন আমরা জেনারেটর ফিট করে দেব। জেনারেটরের কাজ হলো টু প্রডিউস ইলেকট্রিসিটি ফ্রম আচ্ছা, তোমরা তো কি হয় মনোযোগ দিচ্ছ না, মানে আমি তোমাদের মনোযোগ পাচ্ছি না। বায়োগ্যাস মানে জেনারেটরে যে আমরা ইলেকট্রিসিটি পাই, কোথা থেকে আসে? বায়োগ্যাস তো নাই, মনে করো আমার বাড়িতে বা একটা ইয়েতে শহরে জেনারেটর চলে, কি দিয়ে চলে? তেল দিয়ে স্যার। কি তেল? ফুয়েল দিয়ে ডিজেল, ডিজেল। এখানে ডিজেল হয়, ডিজেল বার্নিং হয়, ডিজেল বার্নিং হয়ে কম্বাসন হয়ে হিট দিবে, হিট। এই হিট ইজ কনভার্টেড ইনটু ইলেকট্রিসিটি। মানে এখানে বায়োগ্যাসেরও সেম ফাংশন। বায়োগ্যাস আগে কম্বাসন হবে, যে হিট হবে, সেই হিট থেকে ইলেকট্রিসিটি হবে, এবং ইলেকট্রিসিটির পরিমাণ কম নয়। আর তুমি যদি সুপার ডাইজেস্টার করো হোম টাইপ, এখান থেকে ইলেকট্রিসিটি পাওয়া যাবে না, কারণ জেনারেটর চলার জন্য যে পরিমাণ হিট দরকার পড়বে, যে হিট দরকার, যে হিট থেকে সে ইলেকট্রিসিটি করবে, ওই হিট হোম টাইপ ডাইজেস্টার থেকে আসে। ওই পরিমাণ গ্যাস হোম টাইপে থাকে না। তার ডাইজেশন চেম্বারের উপরে যে গ্যাস থাকে, এটি দেখবা ওই জেনারেটর চালানোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। কাজেই
অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই জন্য সাইলোতে জমা করতে হবে গ্যাস, হিউজ অ্যামাউন্টস অফ গ্যাস যখন হবে তখন আমরা ওই এগুলি শেষে জেনারেটর ফিট করবো, ইলেকট্রিসিটি হবে। ঠিক আছে, ওই ইলেকট্রিসিটির ওই ধারণা আমরা পরে নিব কিভাবে করা যাবে। তার আগে গ্যাস পিউরিফাই করতে হবে। ওখানে কার্বন ডাইঅক্সাইড যখন থাকবে বায়োগ্যাসের সঙ্গে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ওই বায়োগ্যাস দিয়ে এই ইফেক্ট মানে ইফিশিয়েন্ট হিট পাওয়া যাবে না। এই জন্য বিফোর উই হ্যাভ টু মানে বিফোর ডিপোজিশন সাইলো উই হ্যাভ টু সেপারেট আর পিউরিফাই। আরেকটা সুবিধা হলো জিএইচ এমিশন, গ্রিন হাউস গ্যাস এমিশন কিছু কমিয়ে দিবে। গ্রিন হাউস গ্যাস হলো আমরা জানি চারটার মধ্যে তিনটাই আসে আমাদের লাইফস্টাইল মিনিট থেকে ওয়াস্টেজ থেকে। এর মধ্যে আছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড। কার্বন ডাইঅক্সাইডকে যদি একক ধরা হয় মানে গ্রিন হাউস গ্যাসের জন্য এই সমস্ত গ্যাসগুলির পোটেন্সি কত, পোটেনশিয়ালি আমরা বলি পোটেন্স, কত পোটেন্ট একটা গ্যাস। পোটেন্ট কোন কাজে? টু ক্যাপচার দ্য ইরেডিয়েটেড ইউভি রে। এই গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা যে এখান থেকে গ্রিন হাউস গ্যাস পড়াশোনার আগে আমাদের জানতে হবে এটা কি এবং কিভাবে গ্লোবাল ওয়ার্মিং করে এবং এর জন্য কোন গ্যাস দায়ী, কতটুকু দায়ী। হ্যাঁ, গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড, এই গ্যাসগুলি বায়ুমণ্ডলে চলে যায়, ট্রোপোস্ফিয়ারে অবস্থান করে। যখন সূর্যের থেকে এটা আসে আলট্রাভায়োলেট রে, ইউভি রে, এগুলি সরাসরি আমাদের পৃথিবীতে চলে আসে, কারণ তার যে ওয়েভলেন্থ এগুলি এই গ্যাসগুলি ছোট থাকার কারণে এই গ্যাসের মধ্যে আটকায়। কিন্তু যখন এটা ফিরে যায় পৃথিবী থেকে, যখন ইরেডিয়েশন হয়, এই ইরেডিয়েটেড ইউভি রে এর ওয়েভলেন্থ বেশি হয়। ইরেডিয়েটেড ইউভি রে এর ওয়েভলেন্থ ইজ লার্জার দেন রেডিয়েশন। যখন এই লার্জার ওয়েভলেন্থের ইরেডিয়েশনটা বায়ুমণ্ডল থেকে সারফেসে ফিরে যেতে চায় তখন এই মানে গ্রিন হাউস গ্যাসগুলি তাদেরকে ধরে ফেলে, ক্যাপচার করে, আটকিয়ে ফেলে। এই আটকিয়ে ফেলার যে পোটেন্সি এটি হলো মিথেনের 20 টাইমস মোর দেন কার্বন ডাইঅক্সাইড। মিথেন 20 গুণ বেশি শক্তিশালী কার্বন ডাইঅক্সাইডের চেয়ে। এই টু ক্যাপচার দ্য মানে ইরেডিয়েটেড ইউভি রে। আর নাইট্রাস অক্সাইডের পোটেন্সি হলো 300 টাইমস, মানে কার্বন ডাইঅক্সাইডের চাইতে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের চাইতে 1 মোল নাইট্রাস অক্সাইডের মানে গ্রিন হাউস ইরেডিয়েটেড ইউভি রে কে ধরার ক্ষমতা 300 গুণ। এই জন্য মোস্ট ডেঞ্জারাস গ্রিন হাউস গ্যাস হলো নাইট্রাস অক্সাইড, তারপরে হলো মিথেন, দেন কার্বন ডাইঅক্সাইড হলো ভেরি সিম্পল। এই জন্য এই তিনটা গ্যাসই আমাদের মানে ইয়ে থেকে আসে। কাজেই এই কথাগুলো কিন্তু আমি আগেও বলেছি, কাজে এটা আবার রিপিট হচ্ছে, কাজে মনে রাখবো আর যেন ভুলে না যায়। আরেকটা হলো পোটেনশিয়াল রিডাকশন অফ ভিওসি এমিশন। ভিওসি মানে অর্গানিক কার্বন, তো অর্গানিক কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড রিডাকশন করেছে কমায়। আসলে এক কথাই গ্রিন হাউস গ্যাস এমিশন কমানো আর কার্বন এমিশন কমানো একই জিনিস। অর্ডার কন্ট্রোল তো তোমরা জানো যে সালফার কন্টেইনগুলি থেকে ওই যে অডারাস গ্যাসগুলি তৈরি হয়। অডারাস গ্যাস হলো আরেকবার রিপিট করতেছি, হাইড্রোজেন সালফাইড, ডাইমিথাইল সালফাইড, ট্রাইমিথাইল সালফাইড আর মিথাইল মার্কেপটাম, এই চারটে গ্যাস হলো অডারাস গ্যাস। আরো আছে আরো থেকে তৈরি হয় কিছু ভলাটাইল ফ্যাটি অ্যাসিড আছে, ফ্রি ফ্যাটি অ্যাসিড, তারপর ভলাটাইল কম্পোনেন্ট, এগুলো তোমার অডারের জন্য দায়ী। তারপরে কিছু আছে ওই রেনসিড, কিছু আছে ওই রেনসিডিটির সময় ফ্যাটি অ্যাসিডের ভাঙনের ফলে কিছু দুর্গন্ধ সৃষ্টি হয়। এটা হলো ফ্রি ফ্যাটি অ্যাসিডের ইয়ে। এগুলি থেকে অর্ডারগুলি আসে, এটা কন্ট্রোল হয়। যেহেতু আমরা কোনো গ্যাসকেই ছেড়ে দিচ্ছি না, সবটুকু আমরা ক্যাপচার করতেছি, কাজে অর্ডার বাইরে যাবে না, কোন দুর্গন্ধ বাইরে ছড়াবে না। প্যাথোজেন ওয়েট সিট কন্ট্রোল, প্যাথোজেন মারা যাবে। বায়োগ্যাস ডাইজেস্টারে গেলে প্যাথোজেন থাকে না, এখানে কিছু হিট আছে, এগুলো মারা যায়। ওয়েট সিট কন্ট্রোল, ওয়েট সিট গুলিও ইনজেক্টিভ হয়ে যায় তাপে। ইমপ্রুভ ওয়াটার কোয়ালিটি, ওয়াটার মধ্যে থাকে আসলে ইমপ্রুভ ওয়াটার কোয়ালিটি এই বায়োগ্যাসের ক্ষেত্রে আসলে অনেকটাই অকার্যকর বলতে গেলে। আমরা ওয়াটার কোয়ালিটি তখনই মেনটেন করতে পারবো যখন আমরা বায়োগ্যাস স্লারিকেও প্রপারলি ইউটিলাইজ করবো। আদারওয়াইজ
এই ওয়াটার কোয়ালিটি রক্ষা করা সম্ভব না, কারণ এভরিডে হিউজ অ্যামাউন্টস অফ বায়োগ্যাস স্লারি ইজ কি হয়, গো আউট টু দ্য ওয়াটার স্ট্রিম। প্রত্যেক দিন বের হচ্ছে, প্রতিনিয়ত বের হচ্ছে। এই বায়োগ্যাস স্লারিটা হলো আমরা ইউজ করতে পারি এজ লিকুইড ফার্টিলাইজার, সরাসরি খেতে ইউজ করা যাবে। কিন্তু যেহেতু হিউজ অ্যামাউন্টস অফ এই স্লারি বের হয়, ডাইজেস্টেড স্লারি, এটিকে ম্যানেজ করা কঠিন হয়ে পড়ে। এটি ওয়াটার কোয়ালিটি অনেক ক্ষেত্রে নষ্ট করে দেয় যদি আমরা সচেতন না হই, সতর্ক না হই। এটা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন অফ স্লারি ফর প্রপারেশন, এটি এই যে লিকুইড ফার্টিলাইজার, এটিকে আমরা জমিতে অ্যাপ্লাই করতে পারি ফর প্ল্যান্ট গ্রোথ। এখানে প্রিন্সিপাল যে আমাদের হাতে ছিল গোবর, বায়োগ্যাস ডাইজেস্টারে দেওয়ার পরে গ্যাস হয়ে আসলো কিভাবে? এই চারটা ধাপ তোমাদের মনে রাখতে হবে। হাইড্রোলাইসিস, কনভার্সন অফ নন সলিউবল বায়োপলিমার্স টু সলিউবল অর্গানিক কম্পাউন্ডস। সলিউবল অর্গানিক কম্পাউন্ডস বলতে একবারে সিম্পল ফর্মে যেটি আছে, সুগার, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। এক মিনিট, আমার একটা ফোন আসছে, দেখেন। আক্তার ভাই, একটু ক্লাস নিচ্ছিলাম। মাধ্যমে সমস্ত কমপ্লেক্স সাবস্টেন্সগুলি, কমপ্লেক্স কম্পাউন্ড মানে কম্পাউন্ড সাবস্টেন্সগুলি সিম্পল ফর্মে আসে। এটা হলো হাইড্রোলাইসিস। যেমন সেলুলোজ, সেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন থেকে হয় সুগার। এরকম ভাবে এই তোমার অ্যামাইনো অ্যাসিডগুলি, ফ্যাটি অ্যাসিড, এগুলিতে পরিণত হয়। অ্যাসিডোজেনেসিস, এই ধাপে কি হয়? কনভার্সন অফ সলিউবল অর্গানিক কম্পাউন্ডস টু ভিএফএ। এখানে সুগার থেকে ভিএফএ হয়, প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। সুগার is converted to VFA and carbon dioxide. কে করে? মাইক্রোবস। কি ধরনের মাইক্রোবস? অ্যানারোবিক। মাইক্রোবস বললেই হবে না, কারণ আমাদের কম্পোস্টিং এর সময় আমরা মাইক্রোবস কে কাজে লাগিয়েছি। সেই মাইক্রোবস গুলি ছিল অ্যারোবিক মাইক্রোবস। অক্সিজেনের উপস্থিতিতে বায়োমাসকে ডিকম্পোজ করে হিউমাস লাইক সাবস্টেন্স তৈরি করে, সেটি হলো কম্পোস্ট। আর এখানে আমরা দেখতেছি এরাও বায়োমাসকে ডিগ্রেড করে এই ভিএফএ তৈরি করছে, কার্বন ডাইঅক্সাইড করতেছে, মিথেন করতেছে। এই মাইক্রোবস গুলির নেচার ভিন্ন, এরা অক্সিজেনের উপস্থিতিতে মারা যায়। এরা হলো অ্যানারোবিক মাইক্রো অর্গানিজমস। এরা রুমেনের পরিবেশে যে মাইক্রোবস গুলি থাকে, দেখো গরু ছাগলের রুমেনের মধ্যে কেমন একটা পরিবেশ, অ্যানারোবিক। ওখানেও কি হচ্ছে, খড় ঘাস গরু খাচ্ছে, তো ওখান থেকে ভিএফএ হচ্ছে। ওই ভিএফএ যারা অ্যানুয়াল তার প্রোডাকশন দিচ্ছে, এনার্জি পাচ্ছে। এই জন্য আমাদের প্রত্যেকটা গরু, ছাগল, ভেড়া, মহিষ এক একটা বায়োগ্যাস ডাইজেস্ট, বুঝছো তো? ওরা খড় ঘাস খাচ্ছে, খেয়ে দিচ্ছে তোমার ভিএফএ, কার্বন ডাইঅক্সাইড, মিথেন। এই জন্য প্রত্যেকটা গরু ছাগল কিন্তু এক একটা ওই যে ডিপো, মিথেনের ডিপো, প্রতিদিন হিউজ অ্যামাউন্টস অফ মিথেন ইমিশন। হ্যাঁ, প্রায় 1 কেজি মিথেন ইমিশন করে একটা গরু, এটা লার্জ সাইজের গরু, হিউজ অ্যামাউন্টস। এরা পরিবেশ দূষণের, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সবচেয়ে বড় মানে রেসপন্সিবল হলো আমাদের লাইভস্টক, ক্যাটেল, রুমিনেন্ট অ্যানিমালস। হিউজ অ্যামাউন্টস অফ মিথেন, কার্বন ডাইঅক্সাইড ইমিশন করে এভরিডে, প্রতিনিয়ত। এই জন্য খড় ঘাস যে গরু খায়, গরুর কোনো ক্রেডিট নাই। খড় ঘাস হজম করার ক্ষেত্রে গরু ছাগলের কোনো ক্রেডিট নাই, জানো তো? এই মাইক্রোবস গুলি অ্যানারোবিক মাইক্রো অর্গানিজম, এরা খড় ঘাস থেকে, সেলুলোজ থেকে, হেমিসেলুলোজ থেকে ভিএফএ তৈরি করে। ভিএফএ এই অ্যাসিডেট, প্রোপিওনেট এবং বিউটারেট গুলি এনিম্যাল প্রোডাকশনের কাজে, এনার্জি দেয়, অন্যান্য মিল্ক তৈরিতে বা তার মাসল ডেভেলপমেন্টে এগুলি সাহায্য করে। অ্যাসিডোজেনেসিস হবে ভিএফএ প্লাস কার্বন ডাইঅক্সাইড। আর অ্যাসিডোজেনেসিস কি হবে? এই ভিএফএ থেকে তৈরি হবে তোমার অ্যাসিটেট তৈরি হবে। এবং সর্বশেষ ধাপটা মিথেনোজেনেসিস। এখানে মিথেনোজেনিক ব্যাকটেরিয়া অ্যাসিটেট থেকে মিথেন এবং মিথেন গ্যাস তৈরি করে, মিথেন গ্যাস।
কনভার্সন অফ অ্যাসিডেট এন্ড কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন। আসলে এই মিথেন গ্যাস তৈরি হয়, এই ধাপটায় তৈরি হয় মিথেন গ্যাস। আর প্রথম দ্বিতীয় ধাপে তোমরা পেয়েছো কার্বন ডাইঅক্সাইড। সেকেন্ড ধাপে তৈরি হয়েছিল কার্বন ডাইঅক্সাইড, বিএফএ প্লাস কার্বন ডাইঅক্সাইড। আর চতুর্থ ধাপে এসে তৈরি হচ্ছে অ্যাসিডেট থেকে মিথেন, অ্যাসিডেট থেকে হচ্ছে মিথেন, অ্যাসিডেট প্লাস হাইড্রোজেন, এখান থেকে তৈরি হয় মিথেন। তো বায়োগ্যাস ডাইজেস্টের উপরে জমা থাকবে মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড। এই ধাপগুলি মনে রাখতে হবে। এগুলি সবগুলি অ্যানারোবিক মাইক্রো অর্গানিজমস। এগুলি হাজারো ধরনের মাইক্রোবস আছে যারা অ্যানরোবস, অক্সিজেনের অ্যাবসেন্সে বাঁচে। যে রোমান এনভায়রনমেন্টে যে সমস্ত মাইক্রোবস আছে, অসংখ্য অগণিত মাইক্রোবস, হ্যাঁ, এরা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচবে না, মারা যাবে। এই জন্য আমরা যখন বায়োগ্যাস ডাইজেস্টার বানাবো আমাদের ব্যবহারের জন্য, প্রোডাকশন অফ বায়োগ্যাস, ইনিশিয়ালি গোবর টোবর দেওয়ার পরে আমাদেরকে ওখানে রোমান লিকার থেকে রোমান লিকার যোগ করে দিতে হবে। কারণ রোমান লিকারে ওই লক্ষ লক্ষ মাইক্রো অর্গানিজমস রয়ে গেছে। তার সিড ম্যাটেরিয়ালস বা ইনোকুলাম, আমরা বলি ইনোকুলাম বা সিড ম্যাটেরিয়ালস you have to add to the digester initially, otherwise তোমাকে গ্যাস পেতে 2 মাস 3 মাস ওয়েট করতে হবে ফর ন্যাচারাল কন্টামিনেশন or natural normal development of anaerobic microorganism. Anaerobes গ্রো করবে এখানে, প্রাকৃতিক পরিবেশে গ্রো করবে, কিন্তু সময় নেবে, অনেক লম্বা সময় নেবে। আর তুমি যদি সেখানে রোমান লিকার দিয়ে দাও, হ্যাঁ, বা ইনোকুলাম যোগ করো, তাহলে দ্রুত এরা মাল্টিপ্লাই করবে, বৃদ্ধি শুরু হয়ে যাবে, আর গ্যাস প্রোডাকশন শুরু হবে। এটা একটা ধাপ। হাইড্রোলাইসিসে সলিউবল অর্গানিক্স হয়, এখানে যে গ্লুকোজ হয়, গ্লুকোজ। তারপরে অ্যাসিডোজেনেসিস হয় বিএফএ, তারপরে অ্যাসিডোজেনেসিস হয় অ্যাসিডেট, তারপরে হয় মিথেনোজেনেসিস বলে হয় মিথেন। তো আমার যোগ হচ্ছে মিথেন প্লাস ওই কার্বন ডাইঅক্সাইড, এই দুই জিনিস। এটাই হলো বায়োগ্যাস। এখানে বায়োগ্যাস ডাইজেস্টার যেটি, এখানে থাকবে মিক্সিং ট্যাঙ্ক, ইনলেট চেম্বার, ডাইজেস্টার, আউটলেট চেম্বার, ওভারফ্লো ট্যাঙ্ক। এটা তোমরা নামগুলি দেখো, এরপর ছবিটা দেখো। মিক্সিং ট্যাঙ্ক, ইনলেট চেম্বার, ডাইজেস্টার আর আউটলেট চেম্বার এবং ওভারফ্লো ট্যাঙ্ক, এটা দেখো পরবর্তীতে কি। এই যে ইনলেট চেম্বার, যেখানে আমরা ইনিশিয়ালি মিক্স করি, মিশাই। আমরা ইনিশিয়ালি একটা জায়গাতে একটা পিট বা গর্তের মতো আছে, এর নিচে ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে একটা পাইপলাইন চলে যায় এই ডাইজেস্টারে। এটাই সেই পাইপলাইন। তোমাদের পরের ছবিটা দেখাই। এটা হলো ইনলেট পাইপ পিট। এখানে এই পিটের মধ্যে এটা একটা গর্তের মতো বা ওয়াল দিয়ে, মানে একটা চৌবাচ্চার মতো তৈরি করা হয়। এখানে আমরা ম্যানিউরকে পানির সাথে মিক্স করি, একটা সেমি সলিড একটা স্লারি তৈরি করি। এখানে মিক্সিং রেশিওটা হলো 1:1। তুমি যদি 50 কেজি গোবর নাও, 50 কেজি গোবর নিলে তার সাথে 50 লিটার তোমাকে দিতে হবে পানি, সমপরিমাণ গোবরের সমপরিমাণ পানি নিয়ে একটা মিক্সার তৈরি করতে হবে। যদি তোমার মেকানিক্যাল স্টিরার থাকে, স্টিরার দিয়ে এটা মাছ চালু করে দিলে অটোমেটিক এটি ঘুরে ঘুরে মিক্সার তৈরি হয়ে যাবে। আর যদি তোমার মেকানিক্যাল স্টিরার না থাকে, সেক্ষেত্রে ম্যানুয়ালি হাত দিয়ে তোমাকে মিক্সার করতে হবে, বুঝছো? হাত দিয়ে লাঠির সাহায্যে মিক্স করতে হবে। তারপরে যখন আমরা মিক্স করব, ওই সময় এই নিচে যে ছিদ্র পটটা আছে, ওপেনিং, এটি বন্ধ থাকবে। বন্ধ করে নিয়ে আমরা মিক্স করব। মিক্স হয়ে গেল, আমরা এটি খুলে দেব, ওপেনিংটা খুলে দেব, ওপেন করে দেব। ফলে কি হবে, এই পাইপ লাইনের মাধ্যমে এই ডাইজেস্টারে চলে আসবে তোমার মিক্সড স্লারি, বা আমরা বলি এটাকে ফিড ম্যাটেরিয়ালস। ফিড ম্যাটেরিয়ালস, যেই ম্যাটেরিয়ালসটাকে আমরা দিচ্ছি ফর ব্যাকটেরিয়াল মানে খাদ্য হিসেবে, মাইক্রোবসের খাদ্য হিসেবে আমরা এখানে যোগ করতেছি ফিড ম্যাটেরিয়ালস। আর এটা হলো ইনলেট পাইপ, যেই পাইপের মাধ্যমে ইন করে ডাইজেস্টারে, এটা হলো ইনলেট পাইপ। এখানে আসার পরে
যে আমরা মিক্সটা তৈরি করলাম, এটা ফ্রেশ স্লারি স্পেসিফিক গ্রেভিটি কম, যেহেতু এখানে প্রচুর ফাইবার, সেলুলোজ, সেমিসেলুলোজ এবং অন্যান্য অর্গানিক সাবস্টেন্স এগুলো ফ্রেশ ফর্মে আছে, এগুলো স্পেসিফিক গ্রেভিটি কম, এরা এখান থেকে আস্তে 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 উপরের দিকে ফ্লো করে, এখান থেকে ঢুকে উপরের দিকে ফ্লো করবে, যে ফ্লোটা হবে, মুভমেন্ট হবে আপওয়ার্ড, যেহেতু এদের স্পেসিফিক গ্রেভিটি কম, এরা আপওয়ার্ডস মুভমেন্টে চলে আসবে, এদিকে এখানে চলে আসবে। তারপরে এখানে ওই রিঅ্যাকশন গুলো হবে আগে যেগুলো দেখেছো, হাইড্রোলাইসিস, অ্যাসিডোজেনেসিস, আগে হবে অ্যাসিডোজেনেসিস, অ্যাসিড তৈরি হবে, ভিএফএ তৈরি হবে, এর নাম অ্যাসিডোজেনেসিস। তারপরের ধাপটা হলো অ্যাসিটোজেনেসিস, যেই ধাপের মাধ্যমে অ্যাসিটেট তৈরি হবে, এটা হলো অ্যাসিটোজেনেসিস। অ্যাসিটেট তৈরির ধাপ অ্যাসিটোজেনেসিস। ভিএফএ ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড তৈরির ধাপ, সেটা হলো অ্যাসিডোজেনেসিস। মনে রাখতে হবে, অ্যাসিডোজেনেসিস আর অ্যাসিটোজেনেসিস এক নয়, নট দ্য সেম থিং, সেই তোমাকে মনে রাখতে। তারপরে সর্বশেষ মিথেনোজেনেসিস। মিথেনোজেনেসিসের মাধ্যমে মিথেনোজেনিক ব্যাকটেরিয়া অক্সিজেনের অ্যাবসেন্সে মিথেন তৈরি করবে এবং এরা এইখানে জমা হবে, এই যে এইখানে জমা আছে মিথেন প্লাস কার্বন ডাইঅক্সাইড। আর যেগুলি আফটার ডাইজেশন, প্রতিদিন তো এদিক দিয়ে যোগ হচ্ছে ফ্রেশ স্লারি, এটি আপওয়ার্ড উপরের দিকে চলে যাবে আফটার ডাইজেশন। যখন ডাইজেশন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ডাইজেশন শেষ মানে কি, ডিকম্পোজিশন হবে ফাইবারে, বায়োমাসের ডিকম্পোজিশন হবে, মানে কি তার মধ্যে আর ফাইবার থাকবে না, সেলুলোজ সেমিসেলুলোজ থাকবে না, যার ফলে এরা একেবারে ফাইন গ্রেনিউল তৈরি হবে আর নিচে দিকে যাবে, এদের মুভমেন্ট হবে ডাউনওয়ার্ডস। আফটার ডাইজেশন এরা ডাউনওয়ার্ডস নিচে জমা হবে, নিচে চলে আসবে। আবার এখানে যে ওপেনিং, এখানে এই পিকচারটা ভুল দেওয়া আছে, এখানে যে ছিদ্র দেখতেছো না উপরে দেয়া আছে, এই ছিদ্রটা একদম বটমে, এখানে বটমে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে ডাইজেস্টিভ স্লারি বের হয়, এদিক থেকে বের হয়ে আসে, এটার নাম ওভারফ্লো ট্যাঙ্ক। এই ওভারফ্লো ট্যাঙ্কে এসে জমা হয়। এই যে ওপেনিং দেখি, ওপেনিংটা একদম বটম বরাবর, এর মানে কি এই দিক দিয়ে ফ্রেশ স্লারি আপওয়ার্ডস মুভমেন্টে উপরের দিকে যাবে, আর ডাইজেস্টেড স্লারি ডাউনওয়ার্ডস মুভমেন্টে নিচে আসবে। নিচে কোনটা থাকলো, ডাইজেস্টেড স্লারি নিচে আসবে। যখন এই দিক দিয়ে আসবে, নতুন আসবে, এখানে তো ভলিউম বাড়তেছে প্লাস গ্যাস জমা আছে, চাপ দিবে, এই গ্যাসের চাপে চাপে দুইটার প্রেসারে ডাইজেস্টেড স্লারিগুলি বের হওয়ার জন্য পথ খুঁজবে, এই দিক দিয়ে পথ করাই আছে, ওপেনিং দেয়া আছে, এই ওপেনিং দিয়ে বের হয়ে যাবে ডাইজেস্টিভ স্লারি। কখনোই ফ্রেশ স্লারি এই ওপেনিং দিয়ে বের হবে না, কারণ কি জানো, কারণ হলো এরা ঢোকার পরেই আপওয়ার্ডস মুভমেন্টে, যেহেতু স্পেসিফিক গ্রেভিটি কম, এরা চলে গেছে উপরে। ছিদ্র আছে দেখো, এই দিক দিয়ে একটা ছিদ্র, এই দিক দিয়ে একটা ছিদ্র, ছিদ্র থাকলেও কখনোই তোমার ফ্রেশ স্লারি কখনোই এই দিক দিয়ে বের হবে না। হ্যাঁ, এটা হলো মেকানিজম। এরা চলে যাবে উপরে আর এটা আসবে নিচে, চাপে নিচ দিয়ে ডাইজেস্টিভ স্লারি এদিক দিয়ে বের হয়ে এই আউটলেট দিয়ে বের হবে, এখানে ওভারফ্লো ট্যাঙ্কে জমা হবে, এটা হলো ওভারফ্লো ট্যাঙ্ক। এখানে আছে ডাইজেস্টেড স্লারি, এটি লিকুইড ফার্টিলাইজার, এটা ইউ ক্যান অ্যাপ্লাই টু দ্য সয়েল অর ক্রপ ফিল্ড। মানে এখানে যেহেতু সেমিসেলুলোজ নাই, তারপরে লার্ভা নাই, উইড সিড নাই, প্যাথোজেন নাই, ইউ ক্যান অ্যাপ্লাই ডাইরেক্টলি, এটা জমিতে দেওয়া যাবে, এটা লিকুইড ফার্টিলাইজার। এটা হলো তার একটা প্লাস পয়েন্ট, বায়োগ্যাসের এটা একটা লাভজনক দিক। আমরা পেয়ে গেলাম এখানে বায়োগ্যাস, এখানে পেয়ে গেলাম লিকুইড ফার্টিলাইজার। এই তৈরি হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট এর ডাইজেস্টার। এখানে যে দেখো, ওই যে গত ক্লাসে বলেছিলাম যে ওই সিমেন্ট বালির মিক্সারটা তৈরি করবো, এটি হইতে হবে তোমার একুরেট। যদি বালি বেশি দিয়ে দেও, সিমেন্ট কম দেও, সেটি দুর্বল হয়ে যাবে, ভেঙে পড়ে যাবে। এটা যাতে মজবুত হয় সেটা তোমার খেয়াল রাখতে হবে। ওজন রড দিয়ে তারপর তৈরি করতে, এটা ডাইজেস্টার। এটা প্রসিডিউর ওয়ার্কিং, এটা কিভাবে তোমার ইকুয়াল অ্যামাউন্ট অফ সলিড এবং পানি নিয়ে মিক্সার তৈরি করতে হবে, মিক্সারটা তুমি দিবা ডাইজেস্টারে। তারপরে এখানে ইনিশিয়ালি তুমি যদি ইনোকুলাম না দাও, ইনোকুলাম না দিলে
আমি এবার এই তোমাদের পরবর্তী ক্লাস হচ্ছে এবার 12টায় না, নাকি এটা শেষ ক্লাস? এটা শেষ ক্লাস স্যার। 12টায় ক্লাস নাই না? না স্যার। তাহলে আমি কয়েক মিনিট সময় নেব, 10 মিনিট আমি এটা শেষ করতে পারি। 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। 1 মিনিট রাখ। শোনো, আমি যে আমার কথা শুনছো তোমরা নাকি কথা শুনতে অসুবিধা হয়? এই আমার কথা বুঝো? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। কথা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। স্যার শোনা যায়। আচ্ছা ঠিক আছে। এখন তুমি যদি ইনোকুলাম দাও, ইনোকুলাম দিয়ে দিলে ইনস্ট্যান্টলি গ্যাস প্রোডাকশন শুরু হবে, আদারওয়াইজ 2 মাস 3 মাস লেগে যেতে পারে গ্যাস প্রোডাকশন শুরু হবে। আর এই আর কি। এগুলো একটু পড়বা তোমরা, প্রত্যেকের এগুলি পড়তে হবে। স্লারি স্লারি কিভাবে আসতেছে, কিভাবে বের হচ্ছে। Spent slurry is manually removed from the overflow tank and used as manure for plants. The gas valve connected to the system of pipelines is opened when the supply of biogas is required. তুমি তো উপরের এটা প্লাগ যেটি আছে, তোমার প্রয়োজন লাগলে খুলে তুমি গ্যাস নিয়ে যাবো রান্না করে, যখন রান্না শেষ বাস অফ করে রাখবে। এটাই আমাদের চুলা, যেমন বাস প্রয়োজন মতো আমরা চুলা ওপেন করি, গ্যাস আসতে থাকে, আবার রান্না শেষ, চুলা বন্ধ। To obtain a continuous supply of biogas, a functioning plant can be fed continuously with the prepared slurry. তুমি এটা খুলে রাখতে পারো। Factors affecting biogas production. Initial microbial inoculation. তুমি যদি ইনিশিয়ালি microbial inoculation না দাও, ইনোকুলাম যোগ না করো, তাহলে গ্যাস প্রোডাকশন দেরিতে হবে এবং কম হবে। পর্যাপ্ত মাইক্রোবস না থাকলে গ্যাস প্রোডাকশন কমে যাবে এবং ডিলে হবে। ডাইলিউশন রেশিও অফ দ্য ওয়েস্ট ম্যাটেরিয়াল। পানি বেশি দিয়ে দাও, ডাইলিউট হয়ে গেল বেশি, তাহলে গ্যাস কমে যাবে। ইট শুড বি 1:1। 10 কেজি গোবর, you have to add 10 লিটার ওয়াটার। 1:1। ডাইজেস্টিবিলিটি অফ দ্য অর্গানিক ম্যাটার। অর্গানিক ম্যাটারের ডাইজেস্টিবিলিটি অনেক ডিপেন্ড করে। মনে করো পোলট্রি ফার্ম, যেই ফার্মে লিটার ম্যাটেরিয়ালসে তুষ ব্যবহার করা হয়, তুষ লিটার হিসেবে ইউজ করা হয়, সেখানে তুষ থাকে। এই তুষ বায়োগ্যাস ডাইজেশনে কোনো কাজে আসে না, কারণ তুষ ডাইজেস্ট করতে বা ডিগ্রেড করতে সময় নেয়। নর্মালি কম্পোস্টিং এর সময় তোমরা দেখেছো বা করেছো 10 মাস সময় লাগে। তুষ দ্বারা কম্পোস্টিং করতে গেলে 10 মাস লাগে। রুমিনেন্টের ম্যানিউর থেকে কম্পোস্ট করতে গেলে 2-3 মাস লাগে। পোলট্রি বা পিগের ম্যানিউর থেকে 1 মাস সময় কম্পোস্টিং সম্ভব, কম্পোস্টিং হয়ে যায়, যেহেতু এখানে হার্ড কোনো ফাইব্রাস ম্যাটেরিয়াল থাকে না। তুষও একটা হার্ড ফাইব্রাস ম্যাটেরিয়াল। তারপরে ওই যে উড ম্যাটেরিয়াল, সেগুলো হলো হার্ড স্ট্রাকচারের। বায়োমাস, এগুলি সময় বেশি নেই। যত সফট বায়োমাস হবে তত দ্রুত ডাইজেস্ট হয়ে যাবে, দ্রুত গ্যাস প্রোডাকশন হবে। তুষ দিলে দেখা যাবে যে ওই ইয়ের মধ্যে ওভারফ্লো ট্যাঙ্কে শুধু তুষ আর তুষ, সমানে তুষ বের হয়ে আসছে, সেগুলি ডাইজেস্ট হয়। আর ডাইজেশন কাইনেটিক্স, কি রেটে ডাইজেশন হচ্ছে, রেট অফ ডাইজেশন, CN রেশিও।
CN রেশিও তোমরা কম্পোস্টিং করেছো, CN রেশিও এটা কি জন্য? Why we have to maintain CN ratio? উত্তর নাই কেন? CN রেশিও কেন মেনটেন করতে হয়? So proper microbial growth and propagation এর জন্য। হ্যাঁ, মাইক্রোবিয়াল গ্রোথ এন্ড প্রপাগেশন। আমরা বেঁচে থাকার জন্য কত কিছু খাই, ডিম খাই, দুধ খাই, মাংস খাই। এই জন্য সারা দুনিয়া কিন্তু একটা চক্করের মধ্যে ঘুরছে এখন এই খাওয়া দাওয়ার জন্য। কত মানুষের খাওয়া নাই, কত অপচয় করে, কোথাও অপচয়, কোথাও না খেয়ে মানুষ মরছে। এই খাওয়ার জন্য এই ব্যাকটেরিয়াল খাদ্য we have to ensure so CN ratio. মাইক্রোবিয়াল গ্রোথের জন্য কার্বন দরকার, নাইট্রোজেন দরকার। এই নাইট্রোজেন দ্বারা তার বডি ভিগোরাস হয়, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হয়। আমাদের যখন বাচ্চাদের শিশুদের জন্য প্রোটিন লাগে, মাইক্রোবসের গ্রোথের জন্য নাইট্রোজেন লাগে। নাইট্রোজেন লেভেল যদি কমে যায়, CN রেশিও যদি ওয়াইডার হয়ে যায় 100, CN 100:1, 200:1, এর মানে হলো সেখানে নাইট্রোজেন কম, মাইক্রোবিয়াল গ্রোথ হবে মানে পোর মাইক্রোবিয়াল গ্রোথের কারণে মাইক্রোবসের এনজাইম কম হবে, বায়োমাস ডিগ্রেডেশন কম হবে। এটা হতে পারে অ্যারোবিক অথবা অ্যানারোবিক। কম্পোস্টিং এর ক্ষেত্রে অ্যারোবিক, ওই ক্ষেত্রে আমরা CN মেনটেন করি। আর বায়োগ্যাসের ক্ষেত্রে অ্যানারোবিক, সেই ক্ষেত্রেও CN মেনটেন করতে হয়। অ্যানারোবিক হলেও অ্যানারোবিক মাইক্রো অর্গানিজমস, অ্যানারোবিক ব্যাকটেরিয়া, you should feed them, so you have to maintain CN ratio. এই ক্ষেত্রেও 20:1 বা 30:1 তোমাকে মেনটেন করতে হবে। The retention time of in the digestion. Retention time হলো কত সময় সে অপেক্ষা করবে, কত সময় সে থাকবে। হ্যাঁ, রিটেনশন টাইম 1 দিন হতে পারে, 2 দিন হতে পারে, 5 দিন হতে পারে, 10 দিন হতে পারে, 20 দিন হতে পারে। যত বেশি সময় ডাইজেশন চেম্বারে তোমার বায়োমাসটা থাকবে, যত বেশি রিটেনশন টাইম যত বেশি হবে, তার থেকে গ্যাস প্রোডাকশন বেশি হবে। রিটেনশন টাইম কম, সে কম সময় পাচ্ছে ডিগ্রেডেশনের জন্য, তার থেকে গ্যাস প্রোডাকশন কম হবে। রিটেনশন টাইম ইজ লোয়ার, গ্যাস প্রোডাকশন ইজ লোয়ার, শর্টার। রিটেনশন টাইম ইজ লঙ্গার, গ্যাস প্রোডাকশন ইজ হায়ার। এটা তোমাকে মনে রাখতে হবে। এই জিনিসগুলি তোমার বুঝতেও হবে, আর এইগুলি তোমাকে চিন্তাও করতে হবে, মেকানিজমটা ভাবতে হবে, হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড। তারপর ডাইজেশন টেম্পারেচার, এটি আসলে অটোমেটিক তৈরি হয়। ডাইজেশন টেম্পারেচারটা কম্পোস্টিং এর ক্ষেত্রে টেম্পারেচার, হ্যাঁ, রাইজ অর ডিক্রিজ, it should be depends upon the environmental situation, মানে ইনসাইড সিচুয়েশন, ভিতরে কি পরিমাণ বায়োমাস আছে আর কি পরিমাণ মাইক্রোবস গ্রো করলো, ডিকম্পোজিশন রেট কেমন, তার উপর ডিপেন্ড করবে টেম্পারেচার। তো নরমালি 20 থেকে 40 ডিগ্রি হয়, এটা মেসোফিলিক টেম্পারেচার থাকে ডাইজেশন চেম্বারে। পিএইচ থাকে নেয়ার নিউট্রালিটি, আর এই মোর 7 বা 7.5 পিএইচ থাকে বায়োগ্যাস ডাইজেস্টরে। অ্যাডভান্টেজ এটা আগেই তোমরা পড়েছো, ক্লিন ফুয়েল, ধোয়া হয় না, রান্না ক্ষেত্রে ধোয়া টোয়া হয় না, মানে সমস্যা হয় না, জাস্ট এগুলো সুবিধা। বায়োগ্যাসের ইউজ ডোমেস্টিক ফুয়েল হিসেবে আমরা ইউজ করি, আর যদি কমার্শিয়াল হয় সেক্ষেত্রে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করব, সেটা আমরা ইলেকট্রিসিটি তুমি লাইটিং এ করো, রান্না মানে ফ্রিজের জন্য করো, কম্পিউটার চালানোর জন্য করো, যে কোনো কাজে উই ক্যান ইউজ ইলেকট্রিসিটি অ্যাজ এনি পারপাস। এটা একটা লেখা আছে স্ট্রিট লাইটিং, এটা কোনো সিম্পল কোনো না, ব্যাপার না, যে কোনো কাজে আমরা উই ক্যান ইউজ দিস ইলেকট্রিসিটি, যেটা বায়োগ্যাস থেকে আসলো। লিমিটেশনস এর জন্য একটা হলো যে আমাদের দেশের গ্রামাঞ্চলের মানুষ অনেকেই 2-3 লক্ষ টাকা ম্যানেজ করতে পারবে না, এটা ইনিশিয়াল কস্ট। হ্যাঁ, 2-3 লাখ টাকা লাগবে, এটা অনেকের পক্ষে সম্ভব না। আর আরেকটা হলো মেকানাইজেশনের যুগ শুরু হয়ে গেছে। আগে প্রত্যেক ঘরে ঘরে গরু ছিল, 2টা 4টা 5টা গরু সবার কাছে পাওয়া যেত। যত বড় ফার্মার ছিল তার তত বেশি গরু ছিল, অনেক বেশি ল্যান্ডলর্ড, দেখা যাবে যে 20টা 30টা গরু ছিল, ওই গরু দিয়ে হাল চাষ হতো, তার জন্য পর্যাপ্ত খড় থাকতো বাড়িতে,
মানে কৃষক কত বড়, কার জমি কত, সেটা আরেকটা প্যারামিটার ছিল চিনার। খড়ের পুঞ্জি বা খড়ের পালা কার কত বড়, সে তো অত বড় কৃষক। এক বাড়িতে গেল যে খড়ের পুঞ্জিটা বা খড়ের পালাটা ছোট, না এখানে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। তো বড় গৃহস্থ না, বড় কৃষক না, মানে না, জমা জমি কম। আর বিশাল বড় খড়ের পালা, না এখানে মেয়ে বিয়ে দেওয়া যায়। কিন্তু এখন ঘটনা উল্টা ঘটে গেছে জানো, এখন আর ওই যত বড় কৃষক তার আছে ট্রাক্টর, পাওয়ার টিলার, কোনো গরু নেই। এখন আর গরু নাই যেহেতু, খড়ের পালাও নাই, কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান সংগ্রহ করে, মারাই করে, হারভেস্ট করে সমস্ত খড় ক্ষেতের মধ্যে পচে, বাড়িতে আর খড় আসে না, কোনো খড় নাই। ক্ষেত থেকে বস্তা ভর্তি করে চাল ধান করে চলে আসে। হ্যাঁ, এটা হলো যুগের পরিবর্তন। তো এখন যেহেতু গরু কমে যাচ্ছে, কাজেই বায়োগ্যাসের জন্য এটা একটা থ্রেট। আসলে এমন একটা সময় আসবে যখন তোমার প্রাকৃতিক গ্যাস শেষ হয়ে যাবে, সবই শেষ হয়ে যাবে, কাঠ টাঠ সব শেষ হয়ে যাবে, তখন কি দিয়ে রান্না করবো? তখন এই যে আমাদেরকে রিসাইক্লিং এর এই সমস্ত সিস্টেম গুলির কথা চিন্তা করতে হবে, যে বায়োমাসকে আমরা এনারোবিক ডিগ্রেডেশনের মাধ্যমে বায়োফুয়েল বা বায়োগ্যাস বের করতে হবে, ওখান থেকে রান্না করতে হবে। একটা সময় আসতেছে সামনে, যে anyhow we have to collect or manage biomass for biogas. এটা হলো ওই যে সাইলো, মনে কর বায়োগ্যাস প্ল্যান্ট আছে, এখানে বিশাল বায়োগ্যাস প্ল্যান্ট, পাইপলাইনের মাধ্যমে গোবর ঢুকতেছে, হিউজ অ্যামাউন্টস অফ গ্যাস হচ্ছে। এখানে দেখানো আছে দুইটা, তোমার যদি আরো বড়ই থাকে, ডাইজেস্টর থাকে, এখানে এগুলি প্যারালেল যুক্ত করা থাকবে, একটা থেকে পাইপলাইনের মাধ্যমে যোগাযোগ থাকবে, 2টা 3টা 4টা 5টা ইভেন 10টা বিশাল বড় বড় সাইলো ভর্তি গ্যাস। তখন এই শেষ প্রান্তে তুমি জেনারেটর বসিয়ে দাও, জেনারেটর বসিয়ে দিলে এখান থেকে গ্যাস আসতেছে, বার্নিং হচ্ছে, কম্বাসন হচ্ছে, হিট হচ্ছে, ইলেকট্রিসিটি চলে যাবে ন্যাশনাল গ্রিডে। তুমি তোমার ন্যাশনাল গ্রিডে আমি 5 মেগাওয়াট হোক 10 মেগাওয়াট হোক সাপ্লাই করতে পারবো। আমাদের শম্ভুগঞ্জে যেটি আছে সেখানে 70 মেগাওয়াট ইলেকট্রিসিটি প্রতিদিন ন্যাশনাল গ্রিডে যোগ হয়, আমাদের ময়মনসিংহে যেটি আছে। তা আমরা যদি ডেইরি ফার্মে একটা করি, 5 মেগাওয়াট যদি সাপ্লাই করতে পারি, অসুবিধা কি? এই জন্য সারা দেশে যে পরিমাণ গরু ছাগল হাঁস মুরগি আছে, আর যে পরিমাণ বায়োগ্যাস বাংলাদেশে হয়, ইভেন ইন তোমরা দেখতে পারো মিউনিসিপ্যাল সলিড ওয়াস্ট, শহরের বর্জ্য, ঢাকা শহরের বর্জ্য, ময়মনসিংহ শহরের বর্জ্য, এই সমস্ত বর্জ্যগুলিকেও আমরা বায়োগ্যাসের আওতায় নিয়ে আসতে পারি। এগুলি বায়োগ্যাস চেম্বারে ডাইজেশন হবে, মিথেন তৈরি করবে, এখান থেকে গ্যাস হবে। এই গ্যাস বাংলাদেশের জন্য বিশাল সম্পদ হয়ে যাবে, মানে এই গ্যাস আমাদের ন্যাশনাল ডোমেস্টিক কনজাম্পশনের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যেগুলি হচ্ছে কাপ্তাই বা অন্য কোনো জায়গায়, ওইগুলি আমরা বাইরে সেল দিতে পারবো, বিক্রি করতে পারবো। বিশাল এক সম্ভাবনা, বিশাল রিসোর্স। এটা একটা হিসাব, টেন্টেটিভ হিসাব। একটা বায়োগ্যাস প্ল্যান্ট যদি আমি তৈরি করি 2 লক্ষ টাকা লাগবে ইনিশিয়ালি। আমি সময়টাও দেখছি, আর 10 মিনিট সময় নিব আমি এখন, অলরেডি 1 মিনিট হয়ে গেছে, 12টা 1, আর কয়েক মিনিট। 2 লক্ষ টাকা ইনিশিয়াল কস্ট। এখান থেকে আমার যদি 3টা বা 4টে গরু থাকে, 50 স্যার আজকে থাক স্যার। থাকবে। জি স্যার, থাক স্যার। খাওয়ার সময় তো হয় নাই, অনেক কাজ, অনেক কাজ না? আর তোমাদের থাক স্যার। হ্যাঁ, তোমাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপারে আমার কাছে সব অটো ডাটা চলে আসছে। তোমরা আজকে